মুভির শুরুতে প্রথমে কিছু সময় আপনার মনে হবে গল্পটা আপনার বা আপনার আশেপাশের খুব পরিচিত কোনো মেয়ের জীবনের গল্প। টান টান উত্তেজনা শুরু হবে মুভির মাঝপথে গিয়ে। আপনি ভাবতেই পারবেন না কি হচ্ছে এগুলা। আপনি যদি মনোযোগ দিয়ে মুভিটা দেখেন তাহলে আপনার মনে গেঁথে থাকবে এই মুভিটা অনেক 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 দিন। আমি গ্যারান্টি দিয়ে বলছি। সম্পূর্ণ ইমোশনাল থ্রিলারে ভরপুর, প্রত্যেকটা মুহূর্ত আপনাকে অন্যরকম একটা ফিল দিবে। মেয়েটিকে প্রতি রাতে তার হাজবেন্ড প্রচন্ড নির্মমভাবে অত্যাচার করে, কিন্তু মেয়েটা কখনোই প্রতিবাদ করেনি। তার হাজবেন্ড একটা জানোয়ার বই কম নয়। অত্যাচার যখন পৌঁছে যায় চরম সীমায় তখন মেয়েটার চুপ থাকতে পারে না, করে মাস্টার একটা প্ল্যান। কি সেই প্ল্যান? আজকে আমি যে মুভিটা এক্সপ্লেন করতে যাচ্ছি সেই মুভিটার নাম আমু। আমার এক্সপ্লেইনটা যদি আপনার ভালো লাগে তবে একটা রিকোয়েস্ট, প্লিজ অরিজিনাল মুভিটা একবার হলেও দেখে আসবেন। তো হাই, আমি মিকাইল ইসলাম, সিনেমা উইথ মিকাইল ইউটিউব চ্যানেলের নতুন আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আর আপনার ভালোবাসার প্রিয় এই চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দিন। মুভির শুরুটা হয় এক নবদম্পতির সুখী দাম্পত্য জীবন দেখিয়ে। এই মেয়েটার নাম আমু আর তার হাজব্যান্ডের নাম রাভি। রাভি একজন পুলিশ অফিসার। বিয়ের পর দুজনের জীবন পরিপূর্ণ ভালোবাসায় ভরেছিল। রাভি আমুকে আদর, স্নেহ, যত্নে একদম ভরিয়ে রাখে, আর আমু তার স্বামীর জন্য যেন প্রাণ উজাড় করে ভালোবাসা দেয়। তারা একসাথে নতুন একটা বাড়িতে উঠে পড়ে। সেই বাড়ির পাশেই থাকতেন লেনি নামের এক মহিলা, যিনি পরে আমুর ভালো একজন বন্ধু হয়ে যায়। এই লেনির কথাটা মনে রাখবেন। একদিন আমু ঠিক করে সে রাভিকে একটা সারপ্রাইজ দিবে। নিজের হাতে রান্না করে রাভির পুলিশ স্টেশনে লাঞ্চ নিয়ে হাজির হয় সে। রাভি এটা দেখে প্রচণ্ড খুশি হয়ে যায়। এমনকি আমু অনেক দিন ধরে একটা সেলাই মেশিন চাচ্ছিল তার কাছে। তাই রাভি অফিস থেকে ফেরার পথে সেলাই মেশিন কিনে এনে আমুকে উপহার দেয়, যাতে সে ঘরে বসে কাজ করে নিজে কিছু আয় করতে পারে। আমু খুশিতে রাভিকে আই লাভ ইউ বলে। এভাবে তাদের সম্পর্ক যেন স্বপ্নের মতো এগোচ্ছিল। কিন্তু 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 গল্পে ভেজাল ঢুকে যায় পরদিন থেকেই। রাভি অফিসে এসে দেখে একটা মেয়েকে তার হাজবেন্ড নির্মমভাবে পিটিয়ে আহত করেছে। এই ঘটনা তার মনে ব্যাপক প্রভাব ফেলে। সে সবার সামনে বলে ওঠে আর কোনো মেয়ে যেন এমন অত্যাচারের শিকার না হয়, সে এর ব্যবস্থা নেয়। আর সন্দেহজনক কাউকে দেখলেই থানায় ধরে আনতে বলে। এদিকে আমু তখন বাড়িতে বসে সেলাইয়ের কাজ করছে। হঠাৎ করে রাভির ফোন আসে। তার গলার স্বর একদম বদলে গেছে। সে চেঁচিয়ে বলে, তুমি কোথায় গেছো? কার সঙ্গে ঘুরতেছো? হ্যাঁ, আজকে আমার জন্য খাবার আনলে না কেন? আমু অবাক হয়ে শান্তভাবে বলে, তুমি তো বলোনি আজকে খাবার আনতে, তাই বানাইনি। তখন রাভি তাকে ধমক দিয়ে বলে, তাহলে কি আমি কি না খেয়ে মরবো? সবসময় কি আমাকে বলতেই হবে, বলে দিতে হবে? এই কথা শুনে আমুর মন খারাপ হয়ে যায়। তবু সে রাগ করে না, ভালোবাসা দিয়ে রান্না করে দ্রুত স্টেশনে চলে যায়। কিন্তু এখানেই ঘটে নতুন আরও একটি ঘটনা। রাভি খাবার খায় না, বরং অদ্ভুতভাবে বলে, তুমি আমাকে ক্ষমা করে দিও আমু, আমি তোমার উপর অনেক অন্যায় করেছি। আজ আমার জন্য খাবার এনে তুমি অনেক বড় একটা উপকার করলে আমার। আমু বলে, না রাভি, আমি বুঝতে পারিনি, আজ তোমার দরকার ছিল এটা, দয়া করে খাবারটা খাও। কিন্তু রাভি তখনও ঠান্ডা হয়নি। রাভির প্রতি আমুর ভালোবাসার কোনো ঘাটতি নেই, কিন্তু রাভির আচরণ যেন একদম অমানবিক হয়ে উঠেছে। আমু নিরুপায় হয়ে খাবার নিয়ে চুপচাপ বাড়ি ফিরে আসে। সেই রাতে রাভি বাড়ি ফিরলে আমু আবারও তার প্রতি ভালোবাসা দেখায়, খুব আন্তরিকভাবে খাবার দেয়। কিন্তু রাভি বলে, আমার ক্ষুধা নেই, তুমি খেয়ে নাও। আমু কিছু না বলে আবার চুপ হয়ে যায়। রাতে যখন রাভি ঘুমাতে যায় তখন আমু তার পাশে গিয়ে তার সাথে একটু ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করে, তার রাগ ভাঙানোর চেষ্টা করে। কিন্তু হঠাৎ রাভি আবারও রেগে যায়। তোমার ভেতরে এত উত্তেজনা কেন? তুমি একদিনও কি এসব মেলামেশা ছাড়া থাকতে পারো না? এই কথা শুনে আমু একদম স্তব্ধ হয়ে যায়। সেভাবে এই রাভি তো সেই রাভি না। পুলিশ স্টেশনে নিশ্চয়ই কোনো সমস্যা হয়েছে, তাই মনে হয় এমন ব্যবহার করছে। এমনটা ভেবে সে ঘুমিয়ে পড়ে। পরের দিন আমু সিদ্ধান্ত নেয় রাভি যেন আর রাগ না করতে পারে, দুপুর 1টার আগেই সে খাবার নিয়ে যাবে থানায়। সেদিন রাতে এক কনস্টেবলের বাসায় ছোট্ট একটা পার্টি হয়। সেখানে রাভি আর আমু দুজনে যায়। পার্টিতে পুলিশের সহকর্মীদের স্ত্রীরাও ছিল। আর সেখানে ঘটে আরও একটা বিব্রতকর ঘটনা। রাভি হেসে হেসে আমুকে নিয়ে বাজে রসিকতা করতে শুরু করে। সে বলে, না জানি কোন জন্মের পাপ ছিল আমার, এমন বউ পেয়েছি যে আমার কোনো খেয়ালই রাখে না। কিন্তু অন্য অফিসাররা বলে, স্যার প্রতিদিন তো ম্যাডাম আপনার জন্য খুব যত্ন করে খাবার আনেন। রাভি তখন বলে, আরে তোমরা জানো না, এসব বাইরের দুনিয়ার জন্য, ভিতরে কি হয় সেটা তো আমিই জানি। এভাবে পার্টির মধ্যে আমুকে অপমান করে সে ভালোই মজা করে। পরে যখন দুজনে বাইকে করে বাড়ি ফিরছিল তখন হঠাৎ বৃষ্টি নামে। এক জায়গায় দাঁড়িয়ে পড়ে তারা। সেই সময় আমু জিজ্ঞাসা করে, তুমি পার্টিতে আমাকে এভাবে অপমান করলে কেন?
রাবি বলে, আরে এটা তো মজা করেছি, এত সিরিয়াস হচ্ছে কেন? তখন আমু বলে, তুমি জানো আমি সারাক্ষণ তোমার কথাই ভাবি, তুমি কি খাও, কি পছন্দ করো, সব কিছু। কিন্তু তুমি কি কখনো ভাবো যে আমি কেমন আছি, আমি খেয়েছি কিনা? রাবি বিরক্ত হয়ে বলে, তর্ক করো না, চলো চুপচাপ উঠে পড়ো, বাড়ি যেতে হবে। আমু এবার স্পষ্টভাবে বলে, না রাবি, আজ উত্তর না পাওয়া পর্যন্ত আমি বাড়ি যাব না। কেন তুমি এমন আচরণ করেছো আমার সাথে? এই কথায় রাবি হঠাৎ করে বাইক ঘুরিয়ে আমুকে সেই নির্জন জায়গায় একা ফেলেই চলে যায়। আমু তখন রাতের বৃষ্টি ভেজা রাস্তায় একাই দাঁড়িয়ে থাকে। তারপর অনেক কষ্টে একটা অটোরিকশা ধরে বাড়ি ফিরে আসে। বাড়ি ফিরে রাবি ঠান্ডা গলায় হাসতে হাসতে বলে, এবার বুঝেছো তোমার জায়গা কোথায়? তোমার একটু শিক্ষা হওয়ার দরকার ছিল। আমু আর চুপ থাকতে পারে না, সে রাবির দিকে তাকিয়ে প্রথমবারের মতো সাহস নিয়ে কথা বলতে শুরু করে। আর যদি একবারও আমাকে রাস্তায় ফেলে আসো না, আমি আর ফিরবই না। এই কথা শুনে রাবির ভেতরের পশুটা যেন আবার জেগে ওঠে। সে রাগে ফেটে পড়ে এবং খাবার প্লেটটা তার মুখের দিকে ছুঁড়ে মারে। তার ঠিক কিছুক্ষণ পরই আবার তার আচরণ পাল্টে যায়। সে অনুতপ্ত গলায় বলে, আমু, আমি তোমায় ছাড়া বাঁচতেই পারি না, প্লিজ এমন কথা বলো না। পরদিন আমুর বাবা মা তার বাড়িতে আসে। রাবি নিজে ভালো সাজার জন্য আমুর বাবাকে বিয়ের খরচ বাবদ কিছু টাকা দিয়ে বলে যে অনেক খরচ করেছেন, এই টাকাগুলো রাখুন আমার পক্ষ থেকে। কিন্তু এসব বাহ্যিক ভদ্রতার ভেতরে লুকিয়ে থাকে অসহনীয় মানসিক অত্যাচার। মায়ের সামনে আমু আর থাকতে পারে না। সে হঠাৎ মায়ের গলা জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে। সে বলে, মা, এত তাড়াতাড়ি আমাকে বিয়ে দিলে কেন? কখনো তো জিজ্ঞাসা করলে না আমি সুখে আছি কিনা? আর এই সময়ই ঘরের বাইরে দাঁড়িয়ে রাবি সব কথা শুনে ফেলে। আর এতে তার হিংস্রতা আরও বেড়ে যায়। রাগে গুমড়ে ওঠে সে। পরক্ষণে সে বাইক নিয়ে বেরিয়ে যেতে চায়। আমু তখন বোঝে তার বাবা মার সামনে যদি রাবি এভাবে বেরিয়ে যায় খুব খারাপ দেখাবে ব্যাপারটা। তাই সে বাইকের চাবি খুলে নিজের হাতে নিয়ে নেয় আর বলে, তুমি এখান থেকে যেতে পারবে না। তখন রাবি একদম রেগে গিয়ে বিনা দ্বিধায় আমুকে কষিয়ে একটা চর মেরে দেয়। এই তো শুরু হলো আমুর গায়ে হাত তোলা। কিন্তু তখনই আবার সে অনুতপ্ত হয়। এক কোণে নিয়ে গিয়ে বলে, সরি আমু, আমার ভুল হয়েছে, আমি তোমাকে মারতে চাইনি। কিন্তু সেই কথায় কাজ হয় না। তার হাত এখনো আমুর শরীরে জোর করে ধরা। আমু আয়নার সামনে গিয়ে নিজের গাল দেখে। গালে লাল চিহ্ন ফুটে উঠেছে। সে ভয় পায় মা বাবা যদি দেখে ফেলে, তাই সে গালের ফোলাভাব লুকাতে থাকে। পরের দিন তারা সবাই এক মন্দিরে যায়। সেখানে সুযোগ পেয়ে আমু তার মাকে সব সত্যি বলে আর লুকাতেই পারে না। সে বলে, মা, রাবি আমাকে মেরেছে। আমুর মা একদম অবাক না হয়ে উল্টো জিজ্ঞাসা করেন, তুমি এমন কি করেছো যার জন্য তোমাকে মারলো সে? আমু শক খেয়ে যায় এবং সে বলে, তুমি ধরে নিচ্ছ দোষটা আমার, কেন? মা তখন একটা গায়ে পড়া সহজ উত্তর দেন, শুধু তোমার না, আমার সঙ্গে হয়েছিল এটা। তোমার বাবা আমাকে এভাবেই মারতো। আমি তখন আমার মাকে বিচার দিয়েছিলাম। আমার মা আমাকে বলেছিলেন, তুমি তো মেয়ে মানুষ, মার খেয়ে সহ্য করো, কারণ পুরুষেরা বাইরে অনেক কষ্ট করে, তাই রাগটা ঘরে এসে স্ত্রীদের উপরে ঝাড়ে। কিন্তু এবার মা একটু ভিন্ন সুরে বলেন, আমি বলছি না সব সহ্য করো, যদি অত্যাচারের সীমা ছাড়িয়ে যায় তাহলে অনেক নারী স্বামীকে ছেড়ে দেয়। তবে আমার মনে হয় তোমার একটা সন্তান নিলে হয়তো বা রাবি বদলে যাবে, কারণ অনেক পুরুষ সন্তানের পর কোমল হয়ে যায়, যেমনটা তোমার বাবা হয়েছিল। কিন্তু আমি নিশ্চিত বলতে পারছি না রাবির ক্ষেত্রে কি হবে, তাই সিদ্ধান্ত তোমার উপরে। এই কথাগুলো শুনে আমু কিচ্ছু বলে না। তার মুখে বিস্ময় আর হতাশার ছায়া দেখা যায়। পরদিন সকালে রাবি পুলিশ স্টেশনে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। তার শার্টের একটা বাটন ছিঁড়ে গেছে, তাই আমু তার শার্টে বাটন লাগিয়ে দিচ্ছে। তবে এখন তার চোখে সেই আগের কোমলতাটা নেই, বরং একটা ভয়ের ছায়া দেখা যায়। তবে এই কাজ করতে করতে পাশে তার চুলে থাকা তরকারি নষ্ট হয়ে যাচ্ছে। সেজন্য আমু বলে, রাবি, একটু না হয় তরকারিটা নেড়ে দাও, আমি বাকি কাজটা করি। রাবি দাঁত খিটমিট করে বলে, এটা কি আমার কাজ? তবু সে ফাইল দেখে চুলার সামনে যায় আর তরকারি নাড়তে থাকে। কিন্তু তার পাশে থাকা ফাইলে হঠাৎ আগুন লেগে সেটা পুড়ে যেতে ধরে। তাই রাবি এবার রেগে একদম বিস্ফোরণ হয়ে যায়। সেই দোষটা আমুর ঘাড়ে চাপিয়ে তাকে বেল দিয়ে মারতে থাকে ইচ্ছা মতো। আর চিল্লায় চিল্লায় বলে, তুমি একটা কাজও ঠিক মতো করতে পারো না, সব দোষ তোমার, সব দোষ তোমার, আর আমি মারলে শুধু কান্নাকাটি, তাই না? এরপর ঠান্ডা গলায় হুকুম দেয়, এই বাড়ি থেকে বের হয়ে যাও এখনই। এরপর আমু আহত শরীর আর ভাঙা মন নিয়ে ব্যাগ গুছিয়ে বাস স্ট্যান্ডে চলে আসে। এক কোণে বসে কাঁদছিল সে। তখন তার পাশে বসেছিল এক ভবঘুরে ভিখারি। ভিখারিটা তার দিকে তাকিয়ে বলে, তুমি নিজের জন্য বাঁচতে শিখো, কেন তো ভয় পাও তুমি? তবে আমুর মন এতটাই ভেঙে গেছে, সে ভাবে সব দোষ তারই। এই কারণে রাবি তাকে মারল। তবে সেই লোকটা তাকে সাহস দেয় যে, স্বামী তোমার গায়ে একবার হাত তুলেছে, বিনা দ্বিধায় তাকে ছেড়ে দেওয়া উচিত তোমার। কিন্তু আমু সেটা মানতে চায় না। সে মনে করে সে রাবিকে তার ভালোবাসা দিয়ে পরিবর্তন করে ফেলতে পারবে। হয়তোবা তার দোষের কারণেই এই সব কিছু হয়েছে। তাই সেই লোকটা তাকে বলে, আচ্ছা ঠিক আছে, যেমনটা তোমার ইচ্ছা, তুমি পরের বার যদি এখানে আসো তাহলে আমার জন্য বিরিয়ানি নিয়ে আসবা। এমন মানসিক যন্ত্রণা নিয়ে আমু আবারও বাড়ি ফিরে আসে রাবির কাছে। রাতে রাবি তাকে দেখে হেসে বলে, তুমি কি সত্যি আমাকে ছেড়ে চলে যেতে চাইছিলে? আমু চোখ নামিয়ে বলে, ভাবছিলাম চলে যাব, কিন্তু পারিনি।
আমি তোমাকে অনেক ভালোবাসি রাভি, তোমাকে ছাড়া বাঁচতেই পারবো না। রাভি তখন আবারও তার সাথে ভালো ব্যবহার শুরু করে। দুজনের মধ্যে আপাতত আবারও শান্তি ফিরে আসে, কিন্তু পরদিন থেকে রাভির ব্যবহার আবারও সেই পুরনো রূপে ফিরে যায়। আমু তখন এই দুঃখের কথা কারোর সঙ্গে শেয়ারও করতে পারে না, না মা বাবা, না তার বন্ধু লেনি, কারোর সঙ্গে না। এই সময় আমু নিজেই সিদ্ধান্ত নেয় সে এখন সন্তান নিতে চায় না। সে ডাক্তারের কাছে গিয়ে পরামর্শ নেয়। ডাক্তার তাকে বলে সে চাইলে পিল খেয়ে প্রেগন্যান্সি ঠেকাতে পারে। আমু রাজি হয়, কিন্তু সে চায় না রাবি সেটা জানুক। সে চুপি চুপি পিল খেতে শুরু করে। আর রাবি এদিক থেকে বুঝতে পারছে না সে সন্তান নেওয়ার চেষ্টা করছে, কিন্তু আমু কেন প্রেগনেন্ট হচ্ছে না। রাবি যখনই আমুকে জিজ্ঞাসা করে, আমু বলে না না, তো সে কোনো পিল খাচ্ছে না। তাহলে তো এমনটা হওয়ার কথা নয়। তাই এমন এক অবস্থায় রাভি আরও একটা ভয়ানক কাজ করে। সে ঘরের ভেতরে একটা অডিও রেকর্ডিং ডিভাইস ফিট করে ফেলে। এতে আমু কার সঙ্গে ফোনে কথা বলে, কে আসে, কি করে, সব কিছু শুনতে থাকে। রাবির এই নজরদারি আরও বেশি আতঙ্ক ছড়ায় আমুর মনে। তবু সে বাধ্য হয়ে মাঝে মাঝে ফিজিক্যাল রিলেশন বজায় রাখে। এভাবেই কিছুদিন কেটে যায়। একদিন আমু আবারও হাসপাতালে গিয়ে চেক আপ করে। তবে এবার ডাক্তার তাকে জানায় যে সে নাকি প্রেগনেন্ট। আমু তো অবাক। সে বলে, আমি তো কোনোদিন পিল খাওয়া বাদ দেইনি, এটা কিভাবে সম্ভব? ডাক্তার চিন্তিতভাবে বলে, হয়তোবা তোমার স্বামী বুঝে গিয়েছিল তুমি পিল খাচ্ছ, হয়তোবা সে চুপি চুপি পিল বদলে ফেলেছে। এই কথা শুনে আম্মু যেন আরেকবার হতাশ হয়ে যায়। তার শরীর ঠান্ডা হয়ে আসে। সে এখন চায় না রাভি সব কিছু জানুক। সে ডাক্তার কাছে অনুরোধ করে বলে, রাভিকে বলুন আমি প্রেগনেন্ট নই। ডাক্তার পরে ঠিক তাই বলে দেয়। রাভিকে বোঝানো হয় আমু গর্ভবতী নয়। পরের দিন লেনি, আমুর সেই প্রতিবেশী এবং কনস্টেবল সাত্তিয়া প্রতিটি বাড়িতে গিয়ে নারীদের খোঁজ খবর নিচ্ছিলেন। কারণ আগের রাতে লেনি একজন নারীর কান্নার আওয়াজ শুনেছিলেন। তারা ঘরে ঘরে খোঁজ নিয়ে অবশেষে আমুর বাড়িতেও যায়। বাস্তবে সেই রাতে রাভি আমুকে নির্মমভাবে মারধর করছিল। তারা আমুকে জিজ্ঞাসা করে, গত রাতে তোমার সাথে কি কিছু ঘটেছে? আমু তখন চুপ করে থাকে। তখন সাত্তিয়া ও লেনি বেরিয়ে যেতে ধরে। ঠিক তখনই আমু সাহস করে বলে ওঠে, 1 মিনিট ভেতরে আসুন, আমি আপনাদের সব বলবো। আমু সব কিছু খুলে বলে, তার উপর কীভাবে নির্যাতন করা হচ্ছে, সে কিভাবে মানসিকভাবে বিধ্বস্ত। আজকে প্রথম সে সাহস নিয়ে সব কিছু তাদেরকে খুলে বলে, সব অভিযোগ তাদেরকে জানায়। তখন কনস্টেবল ইকবাল এসে বলে, ম্যাডাম আপনি আইজির কাছে যান, অভিযোগ করুন, উনি আপনার পাশে থাকবেন। এরপর আমু ও সাতিয়া মিলে আইজির অফিসে যায়। কিন্তু ওখানে এক কনস্টেবল ছিল যে রাবির খুব ঘনিষ্ঠ। সে আমুকে দেখে রাবিকে ফোন করে, আর রাবির সাথে সাথে সেখানে চলে আসে এবং সাত্তিয়া এবং আমুকে আলাদা করে নিয়ে যায়। রাবি মিষ্টি গলায় আমুকে বোঝায়, তুমি কি আমার বিরুদ্ধে অভিযোগ করবে আমু? আমি কি করেছি তোমার? আমার তো সম্মান শেষ হয়ে যাবে। সাত্তিয়া তখন বলে, স্যার আপনি আমু ম্যাডামকে মারতে পারেন না। এই কথা শুনে রাবি চুপি চুপি আমুর দিকে ঘুরে গিয়ে তার হাত চেপে ধরে বলে, তুমি বলো আমি কি তোমাকে মারতে পারি? বলো না, আমি কি সত্যি এমন করি? ভীত আমু তখন না বলে দেয়। রাবি মুচকি হেসে তাকে বাড়ি পাঠিয়ে দেয়। রাস্তায় ফিরতে ফিরতে আমু নিজেই মনে মনে বলে, না এভাবে চুপ থাকলে আর হবে না। আমি যে করে হোক রাবিকে শিক্ষা দেবই, কিন্তু তার জন্য চাই সময় আর সঠিক একটা পরিকল্পনা। আর গল্পে এবার আবির্ভাব ঘটে এক নতুন চরিত্রের। এনার নাম প্রভু। এক মার্ডার কেসে জেল খাটা আসামি। দুজনকে হত্যা করেছিল বলে সে জেলে ছিল। এখন প্যারোলে মুক্ত হয়েছে, তবে শর্ত হলো তাকে প্রতিদিন সকালে ও সন্ধ্যায় থানায় গিয়ে সাইন করতে হবে। রাভি তার উপর জুলুম করতে শুরু করে। সাইন করার সময় প্রভুকে বাথরুম পরিষ্কার করতে বলে। প্রতিদিন কোনো না কোনো কাজ করায়, যেটা সম্পূর্ণ অন্যায়। প্রভুর আগে ফুঁসছিল, কিন্তু রাভি পুলিশের পোশাক থাকায় কিচ্ছু বলতে পারছিল না। এদিকে জানা যায় প্রভুর একটা বোন আছে গীতা। প্রভু জেলে যাওয়ার কারণে গীতা রেগে আছে তার উপর। তবু প্রভু ঘুরে ঘুরে বোনের কাছে গিয়ে ক্ষমা চায়। প্রভুর একটাই স্বপ্ন, নিজের বোনের বিয়ে দেখা। সেই স্বপ্নের কারণেই সে জেল থেকে জামিনে মুক্ত হয়েছে। একদিন কিছু ছেলে প্রভুর বোন গীতাকে নিয়ে বাজে কথা বলতে শুরু করে। প্রভু সেটা শুনে সহ্য করতে পারে না। সে ছেলেগুলোর সঙ্গে ঝামেলা জড়িয়ে পড়ে। আর এই ঘটনা গিয়ে রাবির থানায় পৌঁছায়। ছেলেগুলো গিয়ে প্রভুর নামে অভিযোগ করে। যেহেতু প্রভু প্যারোলে মুক্ত ছিল, তাই কোনো ঝগড়া বা বিবাদে জড়ালে তাকে অবশ্যই এর কৈফিয়ত দিতে হবে। রাবি সেই সুযোগে তার প্যারেল ক্যান্সেলের জন্য উপরের অফিসে চিঠি পাঠাতে থাকে। প্রভু বারবার অনুরোধ করে, স্যার দয়া করে এমনটা করবেন না, আমি শুধু আমার বোনের বিয়ে দেখে যেতে চাই, আপনি যা কাজ বলবেন আমি তাই করব। কিন্তু রাভি একেবারে নিষ্ঠুর। সে কোনো কথাই শোনে না, না শুনে চিঠি পাঠিয়ে দেয় অফিসে। এই অন্যায়ের প্রতিবাদে প্রভু রেগে গিয়ে রাভিকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। ফলে রাভি ও তার সহযোগী পুলিশেরা প্রভুকে মারধর করতে শুরু করে। আর এই সব কিছুই তখন স্টেশনে আমু দেখছিল, কারণ সে রাভির জন্য প্রতিদিন খাবার নিয়ে আসে। আজকেও খাবার নিয়ে এসেছিল, আর আজকেই এই সব ঘটনা সে দেখলো। ঠিক তখনই খবর আসে আইজি সাহেব আসতেন স্টেশন পরিদর্শনে। রাভি আতঙ্কে পড়ে যায়। সে চায় না আইজি প্রভুকে দেখুক যেভাবে তাকে মারধর করা হচ্ছে। তাই রাভি প্রথমে প্রভুকে থানার বাথরুমে বন্ধ করে রাখে। তারপর আমু যেন আইজিকে দেখে উল্টাপাল্টা কিছু করতে না পারে, সেজন্য তাকে ওই বাথরুমেই একসাথে বন্ধ করে রেখে দেয়। এখানেই প্রথমবারের মতো আমু আর প্রভুর কথা হয়। আমুকে দেখে প্রভু বুঝতে পারে যে রাভি প্রতিদিন তাকে মারধর করে। সে জানতো যে আমু তার স্ত্রী, তাই সে তাকে বলে, তুমি রাভির মার খাচ্ছ, আমিও।
কিন্তু আমরা কেউই তার বিরুদ্ধে কিছু করতে পারছি না, কিন্তু আমি এবার পারবো, দেখি রাবি কি করতে পারে। তখন আমু বলে, আমার একটা দারুণ প্ল্যান আছে, এই প্ল্যানে তুমি ও আমি দুজনেই প্রতিশোধ নিতে পারবো। আইজি চলে যাওয়ার পর প্রভু বাথরুম থেকে বেরিয়ে আসে। পরদিন প্রভু পুলিশের হাত থেকে ফাঁকি দিয়ে পালিয়ে যায়, আর তার এই পলায়নে ইকবাল ও সাতে নামে সেই পুলিশ দুজন গোপনে তাকে সহায়তা করে, কারণ তারা আমুকে সহযোগিতা করতে চায়। রাবি যখন তাকে প্রভু থানায় নেই তখন তার মাথায় হাত পড়ে যায়, সব জায়গায় খোঁজ নেওয়া শুরু হয়, কিন্তু প্রভু গায়েব। আর ওদিকে প্ল্যান মাফিক আমু প্রভুকে তার নিজের বাড়িতে অর্থাৎ রাবির বাড়িতেই একটা ছোট্ট স্টোর রুমে থাকার ব্যবস্থা করে দেয়। আমু গোপনে তাকে খাবার পৌঁছে দেয়, যত্ন নেয়। আমু জানে রাবি কখনোই নিজের বাড়িতে খুঁজবে না, পুলিশ পুরো এলাকা চষে ফেলে, তবু প্রভুর কোনো খোঁজ মেলে না। রাবি ক্রমাগত চাপে পড়ে যায়, দিনে শান্তি নেই, রাতে ঘুম নেই। এদিকে আমু ধীরে ধীরে রাবির এই দুর্বলতা উপভোগ করতে থাকে। তার এই টেনশনযুক্ত চেহারা তার ভালোই লাগে। এরপর তার 2 দিন পর খবর ছড়িয়ে পড়ে প্রভু নিখোঁজ। প্রভুর পরিবার ও পরিচিতজনরা বিষয়টা জানতে পেরে পুলিশ স্টেশনের সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করে। তারা বলে, প্রভু প্রতিদিনই সাইন করতে আসতো, এখন সে বাড়ি ফিরছে না কেন? পুলিশ কি প্রভুকে গায়েব করে ফেলেছে? প্রভুর পরিচিত সকল মানুষজন মনে করেছে যে এর পেছনে পুলিশেরই হাত রয়েছে, হয়তোবা পুলিশ তার কিছু করে ফেলেছে। বিষয়টা মিডিয়া অবধি পৌঁছে যায়, আর মিডিয়া তো জানেনি, তিলকে তাল বানাতে তারা একদম উস্তাদ। গুজব এবং আন্দোলন এতটাই তীব্র হয় যে আইজি সাহেব নিজে থানায় চলে আসেন। ঠিক তখনই আমু লাঞ্চ নিয়ে আসে। সে ইচ্ছে করেই এই কাজটা করেছে, যেন আইজি আসার সাথে সাথে সে আসতে পারে। আইজি তো এমনিও রাভির উপর রেগেছিল, তাই রাভির দিকে তাকিয়ে ঠাট্টা সুরে বলে, দেখো তোমার লাঞ্চ চলে এসেছে, যাও আগে বইয়ের হাতে মজাদার খাবারগুলো খেয়ে নাও, এই মামলাটা আমি দেখে নিচ্ছি, তারপর তোমাকে দেখে নিব। রাবি আম্মুকে এক পাশে ডেকে নিয়ে বলে, কাল থেকে আমার জন্য লাঞ্চ আনতে হবে না। এই কথা শুনে আমুর মন আনন্দে ভরে ওঠে, তার ছোট্ট ছোট্ট বিজয় শুরু হয়ে গেছে। এরপর আইজি রাবিকে স্পষ্ট হুঁশিয়ারি দেন, প্রভুর বোন গীতার বিয়ের দিন তার শেষ সুযোগ, প্রভু সেখানে আসবে, তখন তাকে ধরুন, না পারলে তোমার চাকরি গেল বলে ধরে নাও। এদিকে গীতা নিজে পুলিশের বিরুদ্ধে থানার সামনে অবস্থান নেয়। তার ভাই প্রভু কোথায়, এই প্রশ্নে সে দৃঢ় প্রতিজ্ঞ। এই খবর যখন প্রভু শুনতে পায় সে খুব খুশি হয়, কারণ তার বোন তাকে ক্ষমা করে দিয়েছে, এই জন্য তাকে খুঁজতে এসেছে। সেই ক্ষমা, সেই ভালোবাসা তার কাছে সবচেয়ে বড় উপহার। এই সময় আমু বড় একটা সিদ্ধান্ত নেয়। সে প্রভুকে বলে, এই খেলা এবার এখানে শেষ করি, তুমি আইজির কাছে গিয়ে আত্মসমর্পণ করো, তোমার বোনের বিয়ে দেখতে পারবে, আমি তোমার জন্য নিজের স্বার্থে তোমাকে এখানে আটকে রাখতে চাই না। প্রভু তখন কিচ্ছু বলে না, চলে যায়। কিন্তু কিছু সময় পর প্রভু আবারও ফিরে আসে। সে বলে, আপনি আমাকে সাহায্য করেছেন, এবার আমার পালা, যতক্ষণ না আপনি নির্যাতনের হাত থেকে মুক্ত হবেন আমি এখানেই থাকব। রাবিকে তার উচিত শিক্ষা পেতেই হবে। আমি এখন আত্মসমর্পণ করলে হয়তোবা আমার বোনের বিয়ে আমি দেখতে পারবো, কিন্তু তার উচিত শিক্ষা সে পাবে না। প্রভু এখন শুধু পালানো নয়, লড়াইয়ের জন্য প্রস্তুত। পরদিন গীতার বিয়েটা থানা চত্বরেই হয়, সহজ সাদামাটা আয়োজনে সবকিছু হয়। রাবি বুঝে শুধু একটা জিনিসেরই অপেক্ষায়, কখন প্রভু আসবে ওকে ধরবে, নাহলে তার চাকরি গেছে। কিন্তু প্রভু আসে না। রাবি হতাশ হয়ে পড়ে। এখন সে চায় নিজের দোষ ঢাকতে, তাই সে দ্রুত সিসিটিভি ফুটেজ মুছে দিতে শুরু করে, বিশেষ করে সেই অংশ যেখানে সে ও তার সাথীরা প্রভুকে নির্মম মারধর করেছিল। কারণ এই ভিডিও যদি আইজির হাতে পৌঁছে যায় তাহলে শুধু চাকরি নয়, সে বড় ধরনের অভিযোগে ফেঁসে যাবে। ভিডিও ডিলিট করার সময় হঠাৎ তার নজরে পড়ে আমু ও প্রভুর বাথরুম থেকে বের হওয়ার কিছু ফুটেজ। সে বুঝে যায় এখানে অবশ্যই কিছু গড়বড় আছে। আমু তার সাথে কি কথা বলছিল? রাবি তার নিজের বসানো অডিও ডিভাইসের রেকর্ড শুনতে শুরু করে। ঠিক তখন প্রভু আমুর বাড়িতেই ছিল। রাবি প্রভুর গলা চিনে ফেলে, এটাই ছিল প্রমাণ। প্রভু কোথায়? রাবি বুঝে যায়। রাবি তার নিজের লোকদের দিয়ে ছক আঁকে। পুলিশ স্টেশনের সামনে যেসব মানুষজন ধর্নায় বসেছিলেন তাদের ফিরে রাবির লোকজনদেরকে ঢুকে দেওয়া হয়। তারপর তারা ইচ্ছাকৃতভাবে পুলিশের দিকে পাথর ছুটতে শুরু করে। এই সুযোগে পুলিশ বিক্ষোভকারীদের মারধর শুরু করে। এই ভয়াবহ চিত্র সামনে এলেই অসন্তোষ আরও বাড়বে, মিডিয়ায় আবারও চড়া শুরু উঠবে, আর আমু প্রভু এই বিশৃঙ্খলার মধ্যে রাবিকে শেষ চাপে ফেলবে। এই হচ্ছে তাদের ফাইনাল পরিকল্পনা। রাস্তায় পুলিশের লোকেরা আন্দোলনকারীদের মারতে থাকে, আর সেই বিশৃঙ্খলার সুযোগে রাবির লোকেরা থানায় ঢুকে সব সিসিটিভি ক্যামেরা ভেঙে দেয়। কারণ একটাই, প্রমাণ মুছে ফেলা, যেন কেউ না জানে রাবি কিভাবে প্রভুকে পিটিয়েছিল বা তার কারণেই কিভাবে প্রভু পালিয়ে গেছে। এছাড়াও এখন সে নিজেও একটা ভয়ে আছে, সে নিজের স্ত্রীকে কিভাবে নির্যাতন করত। যদি এই বিষয়টা আমুর মাধ্যমে বাইরে ছড়িয়ে পড়ে তাহলে তার বড় বিপদ হয়ে যাবে। রাতে বাড়ি ফিরে রাবি আমুকে সরাসরি জিজ্ঞাসা করে, প্রভু কোথায়? আমি ওর গলা শুনেছি এই বাড়িতেই। আমু ভয়ে বলে, আপনি কিসের কথা বলছেন জানি না, প্লিজ আমাকে মারবেন না, আমি প্রেগনেন্ট। আমু তাকে কিছুই বলে না, এমনকি উল্টো তাকে ব্ল্যাকমেইল করে।
যে আইজির কাছে সে সব কিছু বলে দেবে, তাই রাভি তাকে কিচ্ছু করতে পারে না। আর পুরো বাড়ি খোঁজার পরেও প্রভুকে কোথাও খুঁজে পাওয়া যায় না। অন্যদিকে রাভি নিজের গাড়িতে বসে ঘরের রেকর্ডিং শুনছিল। সেই অডিওতে প্রভুর গলা স্পষ্ট শুনে সে নিশ্চিত হয়ে যায় প্রভু এখনও এই বাড়িতেই আছে। পরদিন সকালে একজন কনস্টেবল রাভিকে একটা ভিডিও পাঠায়। সেখানে প্রভু নিজের মুখে সব কিছু সত্য কথা বলে দিয়েছে, আর এই ভিডিওটা ভাইরালও হয়ে যায়। প্রভু বলছে, রাভি আমাকে অকারণে মারত, রোজ রোজ সে তার স্ত্রী আমুকেও টর্চার করত। আমু ম্যাডাম আমাকে আশ্রয় দিয়েছিল তার বাড়িতে। আমি এখন স্বেচ্ছায় আত্মসমর্পণ করতে চাই আইজির কাছে। এমনকি রাভির আরও কিছু কুকীর্তি ওই ভিডিওতে সে বলে দিয়েছে। আর এই ভিডিও দেখে রাভি দেখা করতে আসে আমুর সঙ্গে। তবে এবার আমু আগের মতো ভয় পায় না। সে চোখে চোখ রেখে বলে, তোমার হাত থেকে বাঁচতে আমি এখন ডিভোর্স চাই। আরও বলে, একটা ভিডিও করো যেখানে তুমি স্বীকার করবে কিভাবে তুমি আমাকে মারতে, মানসিকভাবে অত্যাচার করতে। রাভি তখন রেগে একদম ফুঁসে ওঠে আর রাগের মাথায় উল্টাপাল্টা বলতে শুরু করে, তোকে তো আমি মেরেই ফেলবো, তোকে আমি এখানেই মেরে তারপর আমি আমার ঘর থেকে বের হব। এমনকি রাগের মাথায় সে সব কিছু স্বীকারও করে সে কীভাবে তাকে টর্চার করত এবং তাকে যে এভাবে মারার হুমকি দেয় সেটাও সরাসরি বলে ফেলে। কিন্তু ঠিক তখনই সে টের পায় আমু রাভির বসানো সেই ডিভাইস দিয়েই সেই স্বীকারোক্তি রেকর্ড করে নিয়েছে। পুরো ট্র্যাপ বসিয়েছে সে। এমনকি সেটা শুধুমাত্র অডিও রেকর্ড নয়, ভিডিও রেকর্ড সহ। এরপর রাভি পৌঁছায় আইজির অফিসে। তবে প্রভু ও আমু আগে সেখানে হাজির। রাভি হাত জোর করে মিনতি করে, আমার ক্যারিয়ার নষ্ট করে দিও না প্লিজ, আমি শেষ হয়ে যাব। আমু এবার শান্তভাবে বলে, আমি যখন তোমার কাছে গিয়েছিলাম তোমার পায়ের কাছে বসে পড়েছিলাম, আমাকে মেরো না, ভালোবাসো। তুমি কি করেছিলে? আমাকে মেরেছিলে। আমুর চোখে তখন কোনো ভয় না, শুধুমাত্র ঘৃণা, তীব্র প্রতিবাদ। ঠিক তখনই আইজি অফিস থেকে বের হয়ে আসেন। আমু সাহস নিয়ে সব বলে ফেলে, কিভাবে সে প্রভুকে আশ্রয় দিয়েছে, কিভাবে রাভি তাকে টর্চার করত, সব কিছু তার সামনে তুলে ধরে। শেষে আমু রাভির দিকে তাকিয়ে বলে, তুমি জিজ্ঞাসা করেছিলে না আমি কি তোমার উপর কমপ্লেন করব? আজ আমি তোমাকেই জিজ্ঞাসা করছি, বলে ফেলো, সত্যি কি তুমি আমাকে মারতে, অত্যাচার করতে? স্বীকার করো। রাভি তখন একদম চুপ। তার বুকের ভেতর থাকা সব অহংকার, পুরুষত্ব, ক্ষমতা সব একদম চুপসে যায়। আমু রাভির বিরুদ্ধে তার নিজের রেকর্ড করা সব কথা আইজিকে শোনায়। তখনই সবার সামনে রাভির চরিত্রের মুখোশ খুলে যায়। অবশেষে পুলিশ কর্তৃপক্ষ রাভিকে সাসপেন্ড করে দিয়ে তাকে জেলে পাঠিয়ে দেয়। অন্যদিকে প্রভুর প্যারোলও বাতিল হয়ে যায়। সে আবারও কারাগারে চলে যায়। তবে তার সাজা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। আর এদিকে আমুর জীবনে শুরু হয় নতুন এক যাত্রা, একটা মুক্ত নতুন জীবনের প্রথম সকাল। বাকি জীবন তার বাচ্চাকে নিয়েই সে বেঁচে থাকতে পারবে। সে আবার সেই বাস স্ট্যান্ডে ফিরে যায় যেখানে তার প্রথম পরিচয় হয়েছিল সেই দরিদ্র ভিখারির সাথে। এবার আমু তার হাতে এক প্যাকেট বিরিয়ানি দিয়ে তাকে অনেক ধন্যবাদ জানায়। আর এখানেই দারুণ মানের এই মুভিটা শেষ হয়ে যায়। কেমন লাগলো কমেন্ট করে তো জানাবেনই, তাই না? আর আমি বলি কি, সাংসারিক জীবনে এরকম অনেক পরিবারকে দেখা যায় যাদের মধ্যে প্রতিদিনই ঝগড়াঝাটি লেগেই থাকে। আসলে এর একটা সমাধান দরকার, তাই না? একটু কমেন্ট করে জানাবেন। আর এই যে আপনি পুরো ভিডিওটা দেখলেন, আপনার জীবনেও এরকমটা থাকতেই পারে কি ঠিক বলছি নাকি? বিষয়টা কমেন্ট বক্সে শেয়ার করতে পারেন। আর এই যে দেখছেন স্ক্রিনে একটা ভিডিও ভেসে উঠেছে, চাইলে দেখে আসতে পারেন। দারুণ একটা ভিডিও, আমি নিজেই করেছি, তো ভালো লাগবে। তো দেখা হচ্ছে আগামী বৃহস্পতিবার সন্ধ্যা 7টায় পরের ভিডিওতে।